অপেক্ষা বড় যন্ত্রণার, তার চেয়েও বেশি যন্ত্রণার তোমাকে দেখতে না পাওয়ার তৃষ্ণা, সোনার কন্যা। এখন বৈশাখ মাস, বর্ষার কোলাহল বিতাড়িত হয়েছে, স্বস্তি পেয়েছে ভাটি অঞ্চলের মানুষ। গরম পড়েছে বৈশাখের শেষে, সপ্তাহের পর মাস কেটে গিয়েছে। কত পরিকল্পনা, কত আহাজারি জমা হয়েছে। মাহাত আসবে কথা দিয়েও আসেনি, 1.5 মাস হয়ে এলেও কোনো খোঁজ মেলেনি। আসেনি কোনো চিঠি কিংবা আশ্বাস। কথা দিয়ে কি তবে কথা রাখলো না? সখী মাস পেরিয়ে গেল, তবু আসলো না। তবে কি আসবে না? শুধু মিথ্যা আশ্বাস দিয়ে চইলা গেল অচিন মানুষ। আমার হৃদয় পোড়ানো কি তার খুব দরকার ছিল? শিউলির বিষাদ কণ্ঠে মালা ওর পানে চাইল। মেয়েটার চোখে জল টলমল করছে। কত অপেক্ষা মাস শেষ হতেই। আঙ্গুলে দিন গুনছিল কবে মাস পুরোবে আর তার ডাক্তার সাহেব আসবে। ওরা এখন নদীর পাড়ে টঙের ওপর বসে আছে। শিউলির দৃষ্টি নদীর জলের দিকে। জল কিছুটা শুকিয়ে গেছে, ধীরে ধীরে চরও বাহির হবে কিছু প্রান্তে। মালা অনেকটা সময় ধরে শিউলির দিকে তাকিয়ে রইল। কি উত্তর দেবে, কিভাবে সান্ত্বনা জানাবে তা বুঝতে পারল না। শিউলি উত্তর না পেয়ে আবারও শুধালো। অপেক্ষা কি অপেক্ষায় রইয়া যাবে? অপেক্ষা ফুরিয়ে আসবেন না তিনি? মালার এবার মুখ খুলল। আশ্বস্ত করতে শিউলির হাত চেপে ধরল, বলল, ধৈর্য ধর শিউলি। দাদি কয় অপেক্ষার ফল মিষ্টি হয়। মাস পেরিয়ে গেছে, বছর নয়। হইতেও তো পারে ডাক্তার সাহেব কোনো কারণে আসতে পারতাছে না। উনি বড় ডাক্তার, কাজের কি অভাব আছে? সময় সুযোগও তো উম, বুঝে পারতে হইব। শিউলি শুনল, খানিকটা আশ্বস্ত হলো। চোখের কোণে থাকা জল দুহাতে মুছে নিল, বলল, আস্থা রাখলাম আরো কিছুদিন। বিশ্বাসের মর্যাদা রেখে আসুক তিনি এই গ্রামে। মালারা হাসল। শিউলিকে বোঝাতে এই মিথ্যে হাসি প্রয়োজন ছিল। নাজের বাড়ি থাকলে তার সঙ্গে কথা বলে কিছু একটা করত, কিন্তু সে তো নেই, চলে গেছে শহরে। এই তো সপ্তাহ আগে জিহান ভাই আর নাজির একসাথে রওনা দিল। যাওয়ার আগে হাসি মুখে বলে গিয়েছে, ফিরে এলে তোমায় ঘরে তুলব মালা। এই কথা ওর কাছে স্বপনের মতন। যেদিন সত্যি হবে সেদিন বিশ্বাস করবে। তবে শিউলির জন্য খারাপ লাগছে। কিশোরী মনের প্রেম ভয়ঙ্কর রোগ, যা সারানো কঠিন। মালা সিদ্ধান্ত নিল নিধির সঙ্গে কথা বলবে, নাজিরকে একটা চিঠি পাঠাবে। মাহাদের ঠিকানা জানা নেই, নয়তো ওখানেই পাঠাতো। আফসোস, পথ যেন অন্ধকার কালকুট, যেদিকে যায় সেদিকেই দরজা বন্ধ পায়। পাপিয়া সালিহা বেগমের পায়ের গোড়ালিতে তেল মালিশ করে দিচ্ছে। পড়ে গিয়ে আজই ব্যথা পেয়েছে ভীষণ, গোড়ালি ফুলে উঠেছে। সালিহা বারবার মানা করলেও পাপিয়া শোনেনি, বসে পড়েছে খেদমত করতে। তিনি এবার জোর করে পা সরিয়ে নিলেন, শোয়া থেকে উঠে বসলেন। মোলায়েম কণ্ঠে কৃতজ্ঞতা মিশিয়ে বললেন, আর কত করবে মা? তুমি আমার নিজের মেয়ের চেয়ে কম না, কিন্তু আফসোস তোমার জন্য কিছু করতে পারি না। তোমার মতো লক্ষ্মী কদর করতে পারে না পশুটা। জানো, নিজের গর্বকে মাঝে মধ্যে গালি দেই। কেন অমন সন্তান দিল কোলে? অমন সন্তানের চেয়ে নিঃসন্তান থাকা ভালো। শাশুড়ির হতাশার সুর পাপিয়াকে ব্যথিত করল। এই মানুষটাই ওর একমাত্র সম্বল। মা হারা মেয়ে ভালোবাসা পেল এই বাড়ি এসেই। হ্যাঁ, যন্ত্রণাও পেল দ্বিগুণ, তবে তা মানুষের আড়ালে। পাপিয়া শাশুড়ির দিকে চেয়ে হেসে উঠল। ব্যথা যেন নেই এটা প্রমাণ করলো। তারপর ওনার উত্তরের পরিপ্রেক্ষিতে বলল, নিঃসন্তান হলে এই সমাজ আপনজন আপনাকে কথার আঘাতে মারতো আম্মা। আমি মরে গেছি বহুদিন আগেই। কথার আঘাত বড্ড করা, গায়ে না লাগলেও ভেতরে লাগে, দুমড়ে মুচড়ে দেয় ভেতরের বেঁচে থাকার আগ্রহ। সাইমা বেগম পাপিয়াকে জড়িয়ে ধরলেন, মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিল, বলল, একদিন সব ভালো হবে। পাপিয়া চাপা হাসল, সে হাসি বিষাদের। আমার জীবনের সব ভালো ফুরিয়ে গিয়েছে, এখন শুধু দুঃখ আর কষ্টই ভাগে আছে। কথাগুলো নিঃশব্দে নিজের ভাবনাতেই রাখলো, মুখ ফুটে বাহির করলো না। তবে এই কথা সত্যি হয়ে ধরা দেবে তা সে কল্পনাতেও ভাবেনি। সময়টা এখন সন্ধ্যা, আলো ফুরিয়ে এসেছে। রান্ধন দুপুরে শেষ করেছে, এই জন্য রাতে আর করতে হবে না। সালিহা আর পাপিয়ার আলোচনার মাঝে একজন মহিলা যে ওদের বাড়ি কাজ করে, সে হ্যারিকেন হাতে দৌড়ে ঘরে প্রবেশ করলো। পাপিয়া এবং সালিহা এহেন কাণ্ডে বিচলিত হলো। এত তাড়াহুড়ো এবং অনুমতি ছাড়া প্রবেশ ভয় জাগালো মনে। কারো কিছু হলো কিনা জানতে সাইমা আগে শুধালো, কি হয়েছে? এভাবে দৌড়ে আসছিস কেন?
হাঁপাতে হাঁপাতে মেয়েটা বলল। আম্মা, ভাইজান বিয়া করে নতুন বউ নিয়ে আইছে। পাপিয়ার বুক ধুপ করে উঠল। মুহূর্তে অজানা ভয়ে কেঁপে উঠল বুক। সাইমা বিস্ময় নিয়ে শুধালো। কোন ভাইজান? নাজির? না আম্মা, বড় ভাইজান। মেয়েটার একটা কথায় ঘর স্তব্ধ হলো। পাপিয়ার মাথায় বাজ পড়ল। সবকিছু যেন ফাঁকা লাগলো। মনে হলো পায়ের তলার মাটি সরে গেল। অজানা ভয় সত্যি হলো। তবে দু চোখ বেয়ে জল পড়তে লাগলো। সালেহা ওর হাত জড়িয়ে ধরল। ভাষাহীন হয়ে পড়ল। মেয়েটাকে দেওয়ার মতন সান্ত্বনা পানি খুঁজে পেল না। পাপিয়া হাত ছাড়িয়ে উঠে পড়ল। চোখের জল মুছে নিল। নিজেকে অন্য রূপে জাহির করে ঘর থেকে বেরিয়ে গেল। সালেহাও পিছু নিল। শিউলি, শুনেছিস? সাইল ভাই বিয়ে কইরা নতুন বউ আনছে। শিউলি চমকে উঠল। এমন কথা শুনবে ভাবেনি কখনো। সে তো সবে খেয়ে ঘর এসেছিল। ঘুম না আসলেও শুয়ে থাকতো, ভাবতো মাহাতকে নিয়ে। এটা তার নিত্যদিনের কাজ, মাহাতকে নিয়ে ভাবা আর অপেক্ষা করা। মালা দৌড়ে এসে এই খবর দিল। শিউলি বিস্ময়কর দৃষ্টি নিয়ে ভুল শুনল কিনা যাচাই করতে আরেকবার শুধালো। কি বলতাছিস সাহেল ভাই? হ, তারই কথা কইতেছি। ইস, পাপিয়া ভাবির জন্য কষ্ট লাগতেছে। মালার ব্যথিত কণ্ঠে শিউলিরও খারাপ লাগলো। এমনিতে নিজের মন ভালো নেই, তার মধ্যে আশেপাশে কত কি ঘটে যাচ্ছে। চল শিউলি, মাতব্বর বাড়ি থেকে একবার ঘুরে আসি। গ্রামের সকলে নতুন বউ দেখতে ভিড় করেছে মাতব্বর বাড়ির উঠানে। শিউলি আর মালা বেরিয়ে গেল। আমিনা শুনেও আফসোসের সুরে কিছু কথা বলতে বলতে চলল। মাতব্বর বাড়ির উঠোনে মানুষের ভিড়। গ্রামের মানুষ নতুন বউ দেখতে এসেছে। অসম্ভব সুন্দরী অবিবাহিত নারীকেই পেয়েছে। এ নিয়ে কতজনের প্রশংসা। কেউ বা বলছে বউ থাকতে আরেক বউ, ইস, বউটার কপাল পড়ল। পাশ থেকে আরও কিছুজন আবার মুখ বেঁকিয়ে উত্তর দিচ্ছে, বন্তা হলে বিয়ে করবে না? মাতব্বরের এত জমি জমা, সম্পত্তির উত্তরাধিকার হতে হবে না? পাপিয়া ফুসফুস সবই শুনছে, দেখছে অপলকভাবে যে সামনে নিজের মানুষটা অন্য এক নারীর পাশে বসে আছে, হেসে কথাও বলছে। পাপিয়ার অঝরে কাদার কথা, অথচ সে কাঁদছে না, কেবল নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। এ নিয়েও ফুসুর ফাসুর হচ্ছে। হ্যাঁ, তার কানে আসছে। এর মধ্যে সাহেল এবার এক পলক তাকালো পাপিয়ার দিকে। মুহূর্তে বৃতৃষ্ণায় মুখ ফিরিয়ে নিল, যেন সে পৃথিবীর সবচেয়ে অপছন্দের কিছু দেখে ফেলেছে। নুরুল আলম তাদের পাশে দাঁড়িয়ে আছেন। সকলের সামনে তার মোলায়েম হাসি আর সম্মান। এবার তিনি হুঙ্কার ছেড়ে ডাকলেন, সাইমা, এদিকে আসো। অনেক আদর যত্ন করছো, তার মূল্য তো দিতে পারেনি। এবার নতুন বউকে নিয়ম মেনে ঘরে প্রবেশ করাও। সাইমা স্বামীর দাপতের জন্য বাধ্য হয়ে এগুলো। যাওয়ার আগে এক পলক পাপিয়ার দিকে তাকালো। সারা জীবন শুধু মাথা নিচু করে আদেশ পালন করে গেছে, আজও তাই করতে হচ্ছে। নিধির আগে গিজগিজ করছে, এত মানুষের সামনে কিছু বলতেও পারছে না। সে এবার পাপিয়াকে বলল, এত অবহেলা, এত অত্যাচার সহ্য করে না থেকে চলে যাও বাবার ঘরে। পাপিয়া ফিচেল হাসে, শুধায়, বিয়ের আগে তো বাবার বাড়ির বোঝা ছিলাম, এখন আবার সেখানে বোঝা বানাতে যাব? সম্পত্তি দেখে দিয়েছে, সুখ খেতে খাই, সুখ নামক দুঃখ। পাপিয়াকে শক্ত দেখে নিধি অবাক হলো। তার চেয়ে বেশি খারাপও লাগলো। ওপরে শক্ত থাকলেও ভেতর তো কাঁদছেই, যা সকলের নজরে পড়ল না। পাপিয়া নিধির অবাক চাহনি দেখে বলল, আর কত কাঁদবো বলো, চোখের জল শুকিয়ে গেছে। চলে যাও জিহান ভাইয়ের কাছে। নষ্ট উপাধি পেতে? দ্বিতীয় বিয়ে এই সমাজে অহরহ হয়, সন্তান জন্ম দিতে পারি না, অথচ দিমাগ দেখিয়ে চলে যাব, এ নিয়েও মানুষ কথা শোনাবে। তাছাড়া লোভে যাকে সঙ্গী করার কথা বলতে পারিনি, এখন কেন তার কাছে যাব? যে সুখ একজনকে দিতে পারিনি, আরেকজনকে কিভাবে দুঃখী করব? নিধি আর উত্তর করল না। তারও মধ্যে বিষাদের বসবাস। সাইদকে মনে পড়ে আজও। চিঠিটা যত্নে রেখেছে এখনো, পরে মাঝে মধ্যে। নুরুল আলম এগিয়ে আসলে নিধির দৃষ্টি ছোটে, বাবার দিকে তাকিয়ে প্রশ্ন ছোড়ে, আব্বা, আপনি এটা কিভাবে করতে পারলেন? কাউকে না জানিয়ে ভাইজানের বিয়ে দিলেন। নুরুল আলম মেয়ের এমন গরম চোখে প্রশ্ন করা মোটেও পছন্দ করলেন না। কণ্ঠ কঠোর করে বলল, মেয়ে মানুষের কণ্ঠ নিচে হতে হয়, আর দ্বিতীয় বিয়ে কোনো পাপ নয়। ইসলামে 4 বিয়ের অনুমতি আছে। নিধি আরো ক্ষিপ্ত হলো, বলল, 4 বিয়ের অনুমতি আছে, কিন্তু প্রথম স্ত্রীর মতামত নিয়েছেন? ধর্মের জ্ঞান পুরো জানা উচিত আব্বা, অল্প বিদ্যা ভয়ঙ্কর। নুরুল আলম ভেতরে রাখলেও ওপরে শান্ত রাখলো।
পাপিয়ার দিকে তাকিয়ে উত্তর দিল, সে আসে থাকুক, সমস্যা নেই। সতীনের সঙ্গে সংসার করতে হবে, সন্তান জন্ম দিতে পারলে আজ এই দিন দেখতে হতো না। নুরুল আলম চলে গেলেই নিধির সামনে নতুন বউয়ের দিকে তাকালো, যার সঙ্গে নীরা বসিয়ে গল্প জুড়েছে। নিধি আরও ফুলল। পাপিয়া তাকে বলল, শান্ত হও, চলো তোমার ঘরে। আমায় আজ আশ্রয় দেবে? তুমি তোমার ঘরও ছাড়বে? নিধি ওর হাত আটকে প্রশ্ন ছড়ে। পাপিয়া দলা পাকিয়ে আসা কান্না চেপে উত্তর দিল, মানুষ ছাড়লাম, ঘর আর এমন কি? মানুষ ছাড়া ঘরের মূল্য আছে নাকি? পাপিয়া হাঁটতে শুরু করলো। নিধিও ওর পিছু নিল। পুরো বাড়ি যখন আনন্দে হইহুল্লোড়ে মত্ত, তখন কেউ ঘরের কোণে সকলের আড়ালে চোখের জল ফেলল। মুখ চেপে কান্নার আওয়াজ কেউ শুনল না, জানল না তার কষ্ট। সে আর্তনাদ কেবল ঘরবন্দি হয়েই রইল। মাসের পর মাস এভাবেই কেটে গিয়েছে আরও 4 মাস। এর মধ্যে কত কিছু পরিবর্তন হয়েছে। সময়ের তালে মানুষ, সম্পর্ক, পরিচয় সবই পরিবর্তন হয়। কারো আবার সময়ের অপেক্ষায় জীবন ক্ষয় হয়। কেউ বা অপেক্ষার আশা ছেড়ে নিরালয়ে বসে কাঁদে, কেউ আবার নতুন সংসার বাঁধে। সুখ দুঃখ সব নিয়ে কত কিছু ঘটে গিয়েছে। মাহাত আসবে বলে আজও আসেনি। শিউলি আশা ছেড়ে দিয়েও রাতের পর রাত তারই কথা ভাবে। কিশোরী মনে ভালোবাসা জাগানো প্রথম পুরুষকে ভোলা শুধু কঠিন নয়, অসম্ভবও বটে। প্রকৃতিতে জ্যোৎস্নার আলো ছড়িয়ে থাকলেও তার হৃদয় আধারে নিমজ্জিত থাকে হু হু করে। পরানপুরে ডাক্তার সাহেবের জন্য সাহেল নতুন বউ বিয়ে করে আনার 3 মাস পরই পাপিয়াকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। সকলে বলছিল নতুন বউয়ের কথায় এমনটা করেছে। রূপসী নামের মতোই তার রূপ, তবে মন জঘন্য কুৎসিত। পাপিয়া সালেহার পা ধরে কান্না করেছিল, বলেছিল, আমার কিছু লাগবে না, দাসের মতো বাড়ির এক কোণে পড়ে থাকবো, তবুও তালাক দেবেন না। সাহেল শোনেনি, মায়া করেনি। নতুন বইয়ের প্রেমে মজে বাপের বাড়ি পাঠিয়ে দিল। তাতে নতুন সংসার আপাতত সুন্দরী কাটছে। 2 দিন আগে খবর পাওয়া গেছে রূপসী সন্তান সম্ভব হয়েছে। এতে সাহেল আরও আনন্দিত হয়ে পড়েছে। নুরুল আলমের মুখের হাসি দেখে কে। এই খবর পাপিয়ার কাছেও পৌঁছায়। নিজের ব্যর্থতা বুঝতে পারে, নিজেকে দোষারোপ করে ঘরের কোণে পড়ে থাকে। ভাইয়ের সংসারে তার বউয়ের কথা এবং অবজ্ঞা টের পায়, তবুও থাকতে হয়। কোথায় যাবে এসে? জিহান অবশ্য একবার এসেছিল, প্রস্তাবও রেখেছিল, কিন্তু পাপিয়া পুরো কথা না শুনে মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিল। বলেছিল, আপনার প্রতি আর আমার কোনো অনুভূতি বেঁচে নেই। আমার প্রতি আপনার অবজ্ঞা দেখতে পেলে খুশি হব। এদিকে মালা আর নাজিরের বিয়ে হয়েছে 3 দিন হলো। নাজির যখন বাড়ি এসে সাহেলের বিয়ে এবং পাপিয়াকে তালাক দেওয়ার কথা শুনল, তখন প্রচণ্ড রেগে গেল। নুরুল আলম, সোহেল, নাজির মিলিয়ে তুল কালাম কাণ্ড বেঁধে গেল। নুরুল আলম বুঝতে পারল নাজির এভাবে হাতের বাইরে চলে যাবে। আরও কিছু জিনিস নজরে পড়ায় ওকে না জানিয়েই পশ্চিম পাড়ার মুন্সি বাড়ির মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করলো। পরে নাজির জানতে পেরে রাগে ফেটে পড়ল। সকলের সামনে জানালো, আমি মালাকে ভালোবাসি এবং তাকেই বিয়ে করব। নুরুল আলম রেগে আগুন হলো। ছেলের দিকে তেড়ে এসে বলল, অমন কালো মেয়েকে আমি বাড়ির বউ কিছুতেই মানব না। আমি যার সঙ্গে ঠিক করছি তাকেই বিয়ে করতে হবে, এবং কালোই। নাজিরও কম না। বাপের দিকে প্রতিদ্বন্দ্বিতা হিসাবে দাঁড়াতে কথা ছুড়ল। খুব শীঘ্রই দেখতে পাবেন কাকে বিয়ে করি আমি। নুরুল আলম আর সাহেল রাতের মধ্যে বুদ্ধি পাকায়। মালার বাবা মকবুল হোসেনকে হুমকি দিয়ে আসে, সাথে অপমান তো আছেই। তার মেয়েকে ছেলের দিকে লেলিয়ে দিতে বাড়ি যেত, আর যেন কখনো এমন সাহস না করে। নাজিরের বিয়ে অন্য কারোর সাথে দিবে, এমন আরও নানান কথা বলে আসে। মকবুল মিয়া অপমানিত হয়ে মাথা নিচু করে সবটা শুধু শুনে যান। মালা নীরবে চোখের জল ফেলে। ওর মা কয়েকটা কড়া কথা শুনিয়ে দেয় তাকে। সে রাতে এই খবর নাজিদের কানে পৌঁছায়, কোনোভাবে জানতে পেরেছিল। এই জন্যই নাজির মধ্যরাতে মসজিদের ইমাম সাহেবকে নিয়ে মালাদের বাড়ি হাজির হয়। সঙ্গে করিম মিয়া, শিউলি, আমেনাও ডেকে নিয়ে আসে। এত রাতে সকলকে দেখে মকবুল মিয়া অবাক হয়। পরে সবটা বুঝতে পারে। নাজির সে রাতেই মালাকে বিয়ে করবে বলে প্রস্তাব রাখে এবং করেও। যদিও মকবুল মিয়া রাজি হতে চাননি, মালাও বাবার অপমানে মুখ ফিরিয়ে নিয়েছিল। নাজির অনেক বুঝিয়ে রাজি করায়, তার সঙ্গ দেয় শিউলি ও শাহিন। অবশেষে দোনামোনা করে বিয়েটা হয়ে যায়। তবে মাতব্বর বাড়িতে মালার ওঠা হয়নি। নুরুল আলম এই বিয়ে এবং মালাকে মেনে নেবে না, ও বাড়ি উঠতেও দিবে না। তাই নাজির বাধ্য হয়ে মালার হাত ধরে মাতব্বর বাড়ি থেকে বেরিয়ে আসে।
তার দাদার দেওয়া জমির উপর ছোট্ট একটা বাড়ি কিছুজনকে নিয়ে কাজে লেগেও পড়ে। বিয়ের 2 দিন শ্বশুরবাড়ি থাকলেও 3 দিনে মোটামুটি থাকার উপযোগী একটা বাড়ি গড়ে তোলে। 2টো ঘর আর চারপাশে ঘেরাও করা তালপাতা। শিউলি মালার পাশে বসে ওর নতুন সংসার সাজাতে সাহায্য করছে। মাটির চুলা বানাবে বলে নাজির গর্ত খুঁজছে। কাজের মাঝে শিউলির দিকে তাকালো। মেয়েটা কেমন চিন্তায় থাকে সবসময়, চোখ দুটো গভীরে চলে গেছে। নাজির হাতের খুন্তি রেখে ওদের কাছে এসে বসলো উঠোনের পাশে। শিউলি নেপা দিয়ে দেবে বলে পাট দিয়ে নেতা তৈরি করছে। হঠাৎ নাজিরের কণ্ঠে তাকায় সে। মাদের অপেক্ষায় আছো আজও? আসার হলে হয়তো আসতো।